নমস্কার, আমি সুজয় বৈদ্য। অনেক ব্যক্তির প্রশ্ন থাকে যে তার ছেলে মেয়ে বিদেশে থাকেন এবং কোনো কারণবশত দেখা যেতে পারে যে তার ছেলে কোনো একটা টাকা তার বাবা মার ব্যাংকে পাঠিয়েছে। সেক্ষেত্রে কি সেই টাকার উপর ট্যাক্স পেমেন্ট করতে হবে? তা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা বলবো। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আপনাদের মনে হয় যে এই কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদের কিছু সাপোর্ট করার আমাদের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করতে ভুলবেন না। প্রথমত এক কথায় যদি আমরা উত্তর দিতে যাই তাহলে কিন্তু উত্তর হলো না, বাবা মাকে টাকা পাঠালে সেই টাকা ট্যাক্সেবল নয়। প্রশ্নের উত্তর কিন্তু এখানেই শেষ, কিন্তু এর যে ডেসক্রিপশান আছে অথবা কেন এই টাকার উপর ট্যাক্স দিতে হবে না, কার কার উপর দিতে হবে না, বিস্তারিত আলোচনা করছি। প্রথমত যে এই যে টাকা সন্তান বাবাকে পাঠাচ্ছে সেই টাকা কিন্তু একটা গিফট হিসাবে ধরা হয়, যা ইনকাম ট্যাক্সের ট্যাক্স অনুযায়ী পুরোপুরি রকমভাবে ট্যাক্স ফ্রি ইনকাম। এবার প্রশ্ন আসে যে আমি কি যে কাউকে গিফট পাঠাতে পারি, অথবা যে কোনো এনআরআই ব্যক্তি বা যে কোনো ব্যক্তি হোক যে কাউকেই গিফট দিতে পারে, তার জন্য কি তাদের কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হবে না? এটা একেবারে নয়। ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি, তিনি এনআরআই হোক অথবা না হোক, যদি তার কোনো রিলেটিভকে কোনো ধরনের গিফট দেয় সেক্ষেত্রে তার উপর কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হবে না। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে রিলেটিভকে, আমরা যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুযায়ী দেখি তাহলে কিন্তু রিলেটিভের যে ডেফিনেশন দেওয়া রয়েছে তার মধ্যে যারা যারা পড়ে তারা হলো স্পাউস, অর্থাৎ কোনো হাজব্যান্ড হলে তার ওয়াইফ, আর ওয়াইফ হলে তার হাজব্যান্ড। ব্রাদার অ্যান্ড সিস্টার, যে কোনো ব্যক্তির ব্রাদার অ্যান্ড সিস্টার হতে পারে। এখন অনেক ব্যক্তি ভাবতে পারে যে অনেক মহিলার তো বিয়ে হয়ে গেছে, তারপরেও কি ব্রাদার অ্যান্ড সিস্টার রিলেটিভ থাকবে? অবশ্যই থাকবে। রক্তের সম্পর্ক কোনো সময় মিথ্যে হয়ে যায় না। যতদিন ওনারা বেঁচে থাকবেন ততদিন কিন্তু ওনারা ভাই বোন থাকবেন, এবং ওনাদের যে গিফট দেওয়া নেওয়া হবে সেটাও কিন্তু পুরোপুরি রকমভাবে ট্যাক্স ফ্রি। এছাড়া ব্রাদার অ্যান্ড সিস্টার এর যে স্পাউস হবে তারাও কিন্তু রিলেটিভের মধ্যে পড়ে। এছাড়া পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টস, চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন এরাও কিন্তু রিলেটিভের মধ্যে পড়ে। এছাড়া যে কোনো রক্তের সম্পর্কের ব্যক্তি আপনার স্পাউসের, অর্থাৎ আপনার স্পাউসের যে সিস্টার অ্যান্ড ব্রাদার বলা হলো, এরাও কিন্তু আপনার রিলেটিভের মধ্যে পড়ে। এরপরে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়ে, সেটা হলো দ্য স্পাউস অফ এনি অফ দ্য পারসন মেনশন ইন দ্য ক্যাটাগরি অ্যাবভ, অর্থাৎ ওপরে যে কজন ব্যক্তির কথা বলা হয়েছে তাদের যে স্পাউস হবে তারাও কিন্তু রিলেটিভের মধ্যে পড়বে। আশা করি এই রিলেটিভের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তবুও আপনারা যদি চান, এইখানে একটা ছোট করে একটা প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এর মধ্যে কিছু রিলেটিভের দেওয়া হয়েছে, যে আপনার স্পাউস, ব্রাদার সিস্টার, স্পাউস, আঙ্কেল, পেরেন্টস, চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, এরা কিন্তু প্রত্যেকেই আপনার রিলেটিভের মধ্যে পড়ছে। এবার চলে যাই আমাদের মেন ভিডিওতে। কেন এই টাকা ট্যাক্স মুক্ত সেটাও আমাদের জানা প্রয়োজন। বাবা মাকে টাকা পাঠালে সেটা গিফট হিসাবে গণ্য হয়, এবং ইনকাম ট্যাক্স অ্যাক্ট 56 অনুযায়ী এনারা কিন্তু রিলেটিভ হিসাবে গণ্য করা হবে এবং তার জন্য কোনো ট্যাক্স লাগে না। কারা কারা এই সুবিধার আওতায় পড়ে? শুধুমাত্র এনারাই নয়, যে কেউ তার বাবা মাকে টাকা পাঠাতে পারে, এবং তা হলো পুরোপুরি রকমভাবে ট্যাক্স ফ্রি। তবে টাকা পাঠানো ব্যক্তির টাকা অবশ্যই বৈধ উৎস থেকে আসতে হবে, অর্থাৎ ওই টাকা উনি লিগালি আর্ন করছেন নাকি সেটা কিন্তু দেখতে হবে। ধরে নিলাম যে এইখানে একজন ব্যক্তি, ধরে নিলাম সন পাঠাচ্ছে তার পেরেন্টসকে। এবার এই যে ইনি যে টাকাটা পাঠাচ্ছেন সেই টাকা পেরেন্টসের কাছে যাচ্ছে, পেরেন্টসকে তো কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু তার যে সন্তান আছে সে যে এই টাকাটি পুরোপুরি বৈধ উপায়ে ইনকাম করছে অথবা এর ওপর ট্যাক্স পেমেন্ট করছে সেটা কিন্তু কনফার্ম করতে হবে, যদি তার ট্যাক্স পেয়েবেল থাকে তবে। আর যদি উনি ট্যাক্স পেমেন্ট করে দিয়ে থাকেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার আর একটা প্রশ্ন আসে, কত টাকা পাঠানো যেতে পারে? কোনো ধরনের কোনো সীমা নেই, আপনি যত ইচ্ছা টাকা পাঠাতে পারেন, 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, যা ইচ্ছা টাকা পাঠাতে পারেন। কি কি ডকুমেন্টস রাখা উচিত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। ধরুন আপনি আপনার বাবা মাকে টাকা পাঠিয়েছেন, সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অবশ্যই রাখবেন আপনার প্রমাণ হিসাবে,
এবং সম্পর্কের যে প্রমাণ সেটা কিন্তু রাখা প্রয়োজন। বাবা মার ক্ষেত্রে দেখা যায় যে অটোমেটিক একটা প্রমাণপত্র কিন্তু থেকে যায়, আপনার আধার কার্ড হোক, আপনার ভোটার কার্ড হোক, সব জায়গায় বাবা মার নাম লেখা, বাবার নাম বিশেষ করে লেখা থাকে। কিন্তু বাকি কাউকে পাঠালে যে সম্পর্কের একটা প্রমাণপত্র সেটা কিন্তু অবশ্যই রেখে দেবেন, এবং কী কারণে টাকাটি পাঠিয়েছেন সেটাও যদি আপনি নোট করে রাখেন তাহলে ভালো হয়। এছাড়া আপনার যদি অ্যামাউন্টটা খুব বড় হয় সেক্ষেত্রে আমি বলবো একটা গিফট ডিড অবশ্যই করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। অ্যামাউন্ট যদি হিউজ পরিমাণে হয় তাহলেই আমি বলছি, ছোট ছোট অ্যামাউন্টের জন্য কোনো প্রয়োজন নেই। খুব কম সংখ্যক মানুষের লাগে, কিন্তু কখন লেগে যায় যদি খুব হিউজ অঙ্কের একটা টাকা হয় তাহলে একটা গিফট ডিড আপনি করে রাখতে পারেন। এবার বলছে কখন কখন ঝুঁকি থাকতে পারে। প্রথমত একটা ঝুঁকি থাকে, সেটা হলো আপনার যে টাকাটা পাঠাচ্ছেন সেটা বৈধ নয়, অর্থাৎ আপনি এমন একটা সোর্স থেকে আপনার টাকা ইনকাম করেছেন যেটা ইললিগাল কোনো সোর্স, অথবা আপনি ওই টাকার উপর কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করেননি। এবার 2 নম্বর হলো যে টাকা পাঠানোর পর সেটা কোনো ব্যবসা বা বিনিয়োগে ব্যবহার করা হয় এবং তার থেকে যে আয় হয় সেটা গোপন করা হয়। আপনাকে টাকা পাঠানোর পর আপনি সেই টাকা দিয়ে অনেক কিছুই করতে পারেন এবং দেখা গেল সেখান থেকে আপনি একটা রোজগার করছেন, কিন্তু সেটা ইনকাম ট্যাক্সে আপনি শো করছেন না, কেননা ওই টাকা আপনার সন্তান আপনার কাছে পাঠিয়েছে, সুতরাং ওটার উপর ট্যাক্স ফ্রি। এটা কিন্তু একেবারেই নয়। সন্তান যে টাকাটা আপনার কাছে পাঠালো শুধুমাত্র ওই টাকাটা কিন্তু ট্যাক্স ফ্রি। ধরে নিলাম আপনার সন্তান 100 টাকা আপনার কাছে পাঠিয়েছে, এবার ওই টাকা আপনি ব্যাংকে রেখে যদি ইন্টারেস্ট আর্ন করেন সেই ইন্টারেস্টের উপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এছাড়া আপনি যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করে সেখান থেকে আর্ন করেন সেটাও কিন্তু আপনার ইনকাম, তখন কিন্তু তার উপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এবার আরেকটি বড় যে অসুবিধা হয় সেটা হলো ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করে কোনো ধরনের কোনো গিফট দেওয়া। ধরে নিলাম ক্যাশে গিফট দিয়ে দিয়েছে এবং সেই ক্যাশ আপনি ব্যাংকে ডিপোজিট করে দিয়েছে, আপনি প্রমাণ করবেন কি করে যে সেই টাকা আপনার সন্তান দিয়েছে? সুতরাং এইসব ক্ষেত্রে কিন্তু ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কোন কোন মাধ্যমে টাকা পাঠানো যায়। সোজা কথায় ব্যাংকের মাধ্যমে আপনি এনইএফটি, আরটিজিএস করুন। এছাড়া অল্প টাকা হলে আপনি ইউপিআইও ব্যবহার করতে পারেন, কিন্তু ইউপিআই যদি ব্যবহার করেন ওখানে অনেক সময় নোট রাখতে অসুবিধা হয়। এর জন্য আপনি যদি বড় অ্যামাউন্ট হয় এনইএফটি, আরটিজিএস করে দেওয়াই কিন্তু নিরাপদ। একেবারে ফাইনালি যেই জিনিসটা বলবো যে গুরুত্বপূর্ণ কিছু টিপস, সেটা হলো সবসময় বৈধ চ্যানেল ব্যবহার করুন। এছাড়া আপনার যে রেকর্ড আছে রেকর্ড আপনি সংরক্ষণ করে রাখুন, বড় অ্যামাউন্ট হলে অবশ্যই, এবং প্রয়োজনে যদি খুব অসুবিধা মনে হয়, না হলে বিশেষ কোনো প্রয়োজন নেই, কোনো কনসালটেন্টের পরামর্শ এক্ষেত্রে নিতে পারেন। যদি দেখা যায় কোনো কারণে অনেক জিনিস অনেক সময় ট্রিকি হয়ে যায়, অনেক ধরনের অসুবিধা হয় এবং দেখা যায় যে কোনো একজন ব্যক্তি সে গিফট করেছে এই ব্যক্তিকে, সে গিফট করেছে এই ব্যক্তিকে, এই ধরনের কোনো ব্যাপার থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার একজন কনসালটেন্টের সাথে অবশ্যই কথা বলে নিতে পারেন। এছাড়া আমরা যে এই ভিডিও সমস্ত জিনিস আলোচনা করলাম, এই যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনের একটা কপি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। এছাড়া ফেসবুকেও আমরা শেয়ার করে থাকি, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে পারেন। ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।